জাতিগত দাঙ্গায় উত্তপ্ত ভারতের উত্তর পূর্ব দিকের অঞ্চল সেভেন সিস্টার, আর এর ফলে বারবার ঘুরে ফিরে আসছে এই অঞ্চলটির সাথে বাংলাদেশের সম্পর্ক ও লাভ ক্ষতির প্রসঙ্গ। কিন্তু সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের সম্পর্ক কি, আর এই সম্পর্কে বাংলাদেশের কি লাভ আর কি ক্ষতি রয়েছে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রথমত, ভূ রাজনীতির নিরীক্ষণে সেভেন সিস্টার ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 7টি রাজ্যগুলোয় যাতায়াত করা ভারতের জন্য নিরবিচ্ছিন্ন অসুবিধাজনক। সেই সাথে ভারতের কৌশলগত দুর্বলতা হিসেবে চিহ্নিত শিলিগুড়ি করিডোরের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলোর সংযোগ সেভেন সিস্টারকে আরও ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। নিরাপত্তার দিক থেকেও ভারতের উত্তর পূর্ব অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। ভারত স্বাধীন হওয়ার পর এই ল্যান্ড অফ সেভেন সিস্টারের জেট ফিজো এর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিলর প্রথম নাগাল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছে। আর ধীরে ধীরে মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা এসব অঞ্চলেও ভারত বিরোধী আদিবাসীদের সশস্ত্র দল গড়ে ওঠে। দ্বিতীয়ত, ভৌগোলিক অবস্থানের বৈরিতার কারণে এই 7টি রাজ্য ভারতের সার্বিক উন্নয়ন থেকে পিছিয়ে আছে, কিন্তু এই যথেষ্ট অর্থনৈতিকভাবে সমৃদ্ধি রয়েছে। এই 7টা রাজ্যের সাথে বাংলাদেশের নিকটস্থ অবস্থান ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি। ভারত এখন বাংলাদেশের আকাশপথ, নদী ও সড়ক ব্যবহার করে, বিমানপথ, নদীপথ, রেলপথ এবং সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে সংযুক্ত। যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের উপর ভারতের নির্ভরশীলতা বাংলাদেশের একটি কৌশলগত লিভারেজ তৈরি করে। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের ভেতর দিয়ে রেল করিডোরের মধ্যে সেভেন সিস্টার কানেক্টিভিটি দেয়া এবং এর বিনিময়ে বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে ভুটান ও নেপালের সাথে কানেক্টিভিটির সুযোগ নিয়ে মতপার্থক্য থাকলেও এ ধরনের কানেক্টিভিটি স্থাপন করা হলে 4টি দেশের মধ্যে যোগাযোগ, ব্যবসা ও পর্যটন শিল্পকে ত্বরান্বিত করবে। নিঃসন্দেহে এ ধরনের যোগাযোগ অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতিবাচক, কিন্তু এ ধরনের যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত শুল্ক দেওয়ার বিধান, পরিবেশ নীতি ও পর্যাপ্ত সুরক্ষা ও সার্ভেলিয়েন্স নীতি না থাকলে বৃহত্তর দেশের কাছে ক্ষুদ্র দেশের স্বার্থ আটকে যাবে। তৃতীয়ত, ভারত চীনের সম্পর্কের একটি বিশাল উদ্বেগ হলো অরুণাচল প্রদেশের তিব্বত ও তেয়াং অঞ্চল। গত দশকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বিদ্রোহীদের ক্ষমতায়নে চীনের তেমন প্রভাব না থাকলেও চীনা নির্মিত অস্ত্রের প্রাপ্যতা দিল্লিকে নতুন করে ভাবিয়ে তোলে। 2020 সালের জুলাইয়ে মণিপুরের চান্দেল জেলার মণিপুরের নাগা পিপলস ফ্রন্ট, রেভলিউশনারি পিপলস ফ্রন্ট ও উলফা আই এর যৌথ হামলায় 4 আসাম রাইফেলস কর্মী নিহত ও অনেকেই আহতর ঘটনা হয়, এবং সম্প্রতি মণিপুরে চলমান সংঘর্ষের পেছনে কুচি চীন ও মিয়ানমারের উস্কানি ভারতের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তোলে। সেই সাথে সংঘাতের কেন্দ্রস্থ বাংলাদেশের সন্নিহিত হওয়ার এবং বিদ্রোহী জাতিগুলোর 3 দেশেরই উপস্থিতি থাকার তা আঞ্চলিক নিরাপত্তার সমস্যা রূপান্তরিত হওয়ার বিপদ উড়িয়ে দেওয়া যায় না। মণিপুরের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সুযোগ থাকায় বিদ্রোহীরা পালিয়ে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিতে পারে, যা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। চতুর্থত, নদীমাতৃক বাংলাদেশের 54টি আন্তঃসীমান্তবর্তী নদী ভারত থেকে এসেছে। ভারতের নদী সংযোগ প্রকল্পে অংশ হিসেবে ভারত যখন বাংলাদেশের উজানে বোরাক নদীতে টিপাইমুখ সংলগ্ন স্থানে বাঁধ নির্মাণের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন বাংলাদেশে ওই বাঁধ নিয়ে শুরু হয়েছে তর্ক এবং কূটনৈতিক আলোচনা। 1974 ও 75 সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর ভারতের একচেটিয়া পানি ব্যবহারের কেন্দ্র করে একটি চুক্তি করতে কূটনৈতিক আলোচনা গড়িয়েছে প্রায় 20 বছর। বরাক নদীর উপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পে 1930 দশকে আসামের কাছাড় উপত্যকায় ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পনায় রাখা হয় এবং 1974 সালে বাঁধের স্থান দেওয়া হয়। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।